তোমরা যারা বর্তমানে নবম শ্রেণীতে আছো তারা হচ্ছে ইতিপূর্বে ক্লাস 7, 6, 8 হচ্ছে তোমাদের সাধারণ বিজ্ঞানটা পড়ে এসেছো। তো সাধারণ বিজ্ঞানের একটা লার্জেস্ট পার্ট হচ্ছে আমাদের পদার্থ বিজ্ঞান। বিজ্ঞান শব্দটা তোমাদের মাথায় আসলেই তোমরা বিভিন্ন রকমের যন্ত্রপাতি, পরীক্ষা নিরীক্ষা এইসব হয়তো মাথায় চলে আসে, ঠিক আছে। বাট বিজ্ঞান বলতে কিন্তু শুধু কিন্তু পরীক্ষা নিরীক্ষাই না, বিজ্ঞানের কিন্তু আরো অনেক বিষয় রয়েছে। তো চলো পদার্থ বিজ্ঞান সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো পদার্থ বিজ্ঞানের সংজ্ঞাটা এরকম যে বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় পদার্থ বিজ্ঞান। পদার্থ এবং শক্তি নিয়ে আলোচনা করা হয়, এগুলো সম্পর্কে পরে আমরা বিস্তারিত জানতে পারবো। তো পদার্থ বিজ্ঞানটা কেমন, পদার্থ বিজ্ঞানের কিছু বিষয় আমাদের জানা প্রয়োজন। পদার্থ বিজ্ঞানটা হচ্ছে তোমার সবচেয়ে মৌলিক শাখা, মৌলিক বা ফান্ডামেন্টাল শাখা। পদার্থ বিজ্ঞানটা হচ্ছে বিজ্ঞানের সবচেয়ে মৌলিক বা ফান্ডামেন্টাল শাখা। এই পদার্থের উপর ভিত্তি করে আমাদের রয়েছে রসায়ন, রসায়ন এবং এই রসায়নের উপর ভিত্তি করে আবার আমাদের জীববিজ্ঞান, এবং এই জীববিজ্ঞানের উপর ভিত্তি করে বিজ্ঞানের অন্যান্য শাখাগুলো রয়েছে, ঠিক আছে। তো এখন এই পদার্থ বিজ্ঞানের আলোচনাটা আসলে অনেক বিশাল, ঠিক আছে। পদার্থ বিজ্ঞানের আলোচনায় সবচেয়ে দুইটা জিনিস গুরুত্ব পায়, সেটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল পদার্থ বিজ্ঞান এবং আধুনিক পদার্থ বিজ্ঞান। তো ক্লাসিক্যাল পদার্থ বিজ্ঞানটা কি? বিজ্ঞানের যে শাখায় ভর, শক্তি, সময় ইত্যাদিকে স্বাধীন বিবেচনা করা হয়, অর্থাৎ এগুলো পরিবর্তনশীল নয়, এগুলোকে কনস্ট্যান্ট বিবেচনা করা হয়, সেগুলো সেই শাখাকে বলা হয় তোমার ক্লাসিক্যাল পদার্থ বিজ্ঞান। তো ক্লাসিক্যাল পদার্থ বিজ্ঞানের বেশ কিছু অংশ রয়েছে আমাদের, যেটা হচ্ছে বলবিজ্ঞান, শব্দবিজ্ঞান, তাপ ও তাপগতি বিজ্ঞান, তারপর আছে তোমার বিদ্যুৎ ও বিদ্যুৎ চুম্বকীয় বিজ্ঞান, আলোক বিজ্ঞান। তো এই যে যে শাখাগুলো আছে তোমাদের কিন্তু নবম দশম শ্রেণীর সিলেবাসে তোমরা কিন্তু এগুলো কভার করবে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে এই যে বলবিজ্ঞান যেটা আছে এটা তোমরা চ্যাপ্টার 3 তে কভার করবে, তোমাদের যে চ্যাপ্টার 3 আছে সেটা। শব্দবিজ্ঞান যেটা আছে এটা চ্যাপ্টার 7 এ কভার করবে, তাপ ও তাপগতি বিজ্ঞান চ্যাপ্টার 6 এ কভার করবে। তারপর বিদ্যুৎ ও বিদ্যুৎ চুম্বকীয় বিজ্ঞান এটা হচ্ছে তোমার 10ম এবং 11 অধ্যায় মিলে কভার হবে। এবং হচ্ছে আলোক বিজ্ঞান যেটা আছে এটা তোমার হচ্ছে 8 চ্যাপ্টার 8 এবং হচ্ছে চ্যাপ্টার 9 মিলে কভার হবে, ঠিক আছে। তো এই শাখাগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানতে পারবো। তো ক্লাসিক্যাল পদার্থ বিজ্ঞানের পরে আছে আমাদের আধুনিক পদার্থ। চলো এবার হচ্ছে আধুনিক পদার্থ বিজ্ঞান সম্পর্কে একটু আলোচনা করা যাক। তো আধুনিক পদার্থ বিজ্ঞান যেটা আছে সেটা কিন্তু আমাদের ক্লাসিক্যালের মতো একদমই না, আমাদের বাস্তব লাইফের সাথে খুবই কম মেলে। এটা হচ্ছে একটা সাব অ্যাটমিক পার্টিকেল পর্যায়। তো চলো এখানে সংজ্ঞাটা একটু দেখি আমরা। আধুনিক পদার্থ বিজ্ঞানের সংজ্ঞা কি বলা আছে? পদার্থ বিজ্ঞানের যে শাখায় ভর, শক্তি, সময় ইত্যাদিকে পরিবর্তনশীল হিসেবে বিবেচনা করা হয় তাকে বলা হয় আধুনিক পদার্থ বিজ্ঞান। তো পরিবর্তনশীল, ভর, শক্তি, সময় এগুলো হচ্ছে পরিবর্তনশীল, খেয়াল করো। আসলে বাস্তব লাইফে এগুলো কিন্তু আসলে আমাদের কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা করি, বাট আধুনিক পদার্থ বিজ্ঞানে এগুলো হচ্ছে পরিবর্তনশীল। তো আধুনিক পদার্থ বিজ্ঞানের যে পার্টগুলো আছে এগুলো সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করবো। তুমি একটু খেয়াল করো, এখানে বেশ কিছু পার্ট আছে। কোয়ান্টাম বলবিজ্ঞান, আণবিক ও পারমাণবিক বলবিজ্ঞান, এরকম ভাবে পার্টিকেল ফিজিক্স পর্যন্ত আছে। প্রত্যেকটা পার্ট সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তোমাদের বই যদিও বিস্তারিত আলোচনাটা নাই, তো আমি চেষ্টা করবো তোমাদের একটু এই জিনিসটা আরো ভালোভাবে বুঝাই দিতে। তো খেয়াল করো, তো প্রথমে আছে কি কোয়ান্টাম বলবিজ্ঞান। তো কোয়ান্টাম বলবিজ্ঞান জিনিসটা কি? যে বিজ্ঞানে ক্ষুদ্রতম কণাগুলোর উপর বল কিভাবে কাজ করে। ক্ষুদ্রতম কণাগুলো বলতে কি হচ্ছে? ক্ষুদ্রতম কণাগুলো হচ্ছে তোমার ইলেকট্রন, প্রোটন, নিউটন। এগুলোর মধ্যে কিন্তু তোমার হচ্ছে ওই নিউটনিয়ান বলবিজ্ঞান কাজ করবে না। এফিক্যাল টু এম এ, তারপর এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এই টাইপের সূত্র ফলায় কিন্তু তুমি এগুলো সলভ করতে পারবে না। তো এগুলোর গতি বা এগুলোর হচ্ছে বৈশিষ্ট্য ব্যাখ্যা করার জন্য আমাদের হচ্ছে কোয়ান্টাম বলবিজ্ঞানের প্রয়োজন। তো এই কোয়ান্টাম বলবিজ্ঞানটা কেমন? তোমার এই কোয়ান্টাম বলবিজ্ঞানটা হচ্ছে তোমার একই সাথে কণাগুলো দুই জায়গায় থাকতে পারে। কোয়ান্টাম বলবিজ্ঞানের একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, ঠিকই শুনেছো। তো নর্মালি বাস্তব লাইফে এরকম হয়? বাস্তব লাইফে কিন্তু এরকম হয় না যে একই জিনিস একসাথে দুই জায়গায় মানে অবস্থান করতে পারবে, এটা কিন্তু পসিবল না। বাট আমাদের হচ্ছে যে যে আধুনিক পদার্থবিজ্ঞান আছে না, এই কোয়ান্টাম বলবিজ্ঞান যেটা আছে, এই কোয়ান্টাম বলবিজ্ঞানে কিন্তু একই জিনিস একসাথে দুই জায়গায় থাকতে পারে। অনেকটা ভুতুরে মনে হতে পারে, বাট আসলে কিন্তু এটা ভুতুরে টাইপের বিষয়। তারপর আছে তোমার একটা জিনিসের দুই রকম বৈশিষ্ট্য থাকবে, মানে একই জিনিসের দুইটা বৈশিষ্ট্য থাকে আলাদা আলাদা। যেমন হচ্ছে তরঙ্গ বৈশিষ্ট্য থাকে, আবার কি কণা বৈশিষ্ট্য থাকে, ঠিক আছে। এই পর্যায়ে তোমাদের সাথে আলোচনা করবো আণবিক ও পারমাণবিক পদার্থ বিজ্ঞান নিয়ে। তো আণবিক ও পারমাণবিক পদার্থ বিজ্ঞান সম্পর্কে যদি একটু দেখি আমরা, বিজ্ঞানের যে শাখায় অণুর ধর্ম সম্পর্কে বলা হয়েছে। অণুর ধর্ম বলতে আসলে কি বোঝাচ্ছে? অণুর ধর্ম বলতে বোঝাচ্ছে একটা অণু দেখতে কেমন, একটা অণুর গঠন, স্ট্রাকচার, তারপর তোমার হচ্ছে বর্ণ, এইসব বিষয়। তারপরে বলছে তোমার দুইটা পরমাণুর মধ্যে ক্রিয়াশীল রাসায়নিক বন্ধন। তো দুইটা পরমাণুর মধ্যে ক্রিয়াশীল রাসায়নিক বন্ধন, এটার মানে কি? এটার মানে দুইটা পরমাণু বা একটা সিঙ্গেল পরমাণু কিন্তু কখনো থাকতে চায় না, বা এক্সট্রা একটা পরমাণু কখনো সিঙ্গেল থাকতে চায় না। তো পরমাণুগুলো সচরাচর নিজেদের মধ্যে হচ্ছে একত্রে বন্ধন গঠন করে থাকতে চায়। তো সেটাই, সেই বন্ধনগুলো কেমন হবে? দুটো পরমাণুর মধ্যে ক্রিয়াশীল রাসায়নিক বন্ধন, বন্ধনটা কি স্ট্রং হবে না উইক হবে, এই টাইপের আলোচনা। এবং হচ্ছে আণবিক গতিবিদ্যা সম্পর্কিত আলোচনা। আণবিক গতিবিদ্যা সম্পর্কিত আলোচনা বলতে কি বোঝাচ্ছে? আণবিক গতিবিদ্যা সম্পর্কিত আলোচনা বলতে বোঝাচ্ছে তোমার হচ্ছে
তোমরা জানো পরমাণুগুলো অলওয়েজ ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, একে অপরের সাথে ঘর্ষণ হয়, কোলেশন হয়, ঠিক আছে, এই টাইপের ঘটনাগুলো ঘটে। এটাই হচ্ছে তোমার আণবিক গতিবিদ্যা সম্পর্কিত আলোচনা, তাকেই আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান বলে। তো এই জিনিস দুইটাকে আলাদাভাবে আলোচনা করা যায় তো, বা তোমাদের বইয়ে আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান একসাথে আলোচনা করা হয়েছে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। তারপরেও আছে আমাদের এটার কয়েক দুটো পার্টে আমরা এখানে লিখে রাখছি, পারমাণবিক অংশে এবং হচ্ছে আণবিক অংশে। পারমাণবিক অংশে বলছে তোমার হচ্ছে ইলেকট্রন বিন্যাস, তারপর হচ্ছে নিউক্লিয়াসের গঠন, তোমরা একটু দেখে নাও, চোখ বুলাই নাও, তাইলে হবে। আর আণবিক অংশে আছে অণুর কম্পন এবং অণুর হচ্ছে কি ঘূর্ণন। আচ্ছা, এরপরে যে গুরুত্বপূর্ণ টপিকটা আমাদের আছে, সেই টপিকটা হচ্ছে তোমার নিউক্লিয় পদার্থবিজ্ঞান। নিউক্লিয় পদার্থ বিজ্ঞান, এই যে নিউক্লিয় পদার্থ বিজ্ঞানটা আছে, এই নিউক্লিয় পদার্থ বিজ্ঞানটা আলোচনা করার আগে তোমাদের সাথে একটু বলে নিই। তো তোমরা জানো বিজ্ঞান কিন্তু সবসময় নতুন নতুন জিনিস আবিষ্কার করে। তো বিজ্ঞানের সব আবিষ্কার যে মানুষের কল্যাণের জন্য হয় এমন কিন্তু নয়। বিজ্ঞানের এমন অনেক ধ্বংসাত্মক আবিষ্কার আছে যেটা হচ্ছে পুরো পৃথিবীকে কি করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। তো এইখানে এই পার্টটা এখানে আসে, তো একটু খেয়াল করার সংজ্ঞাটা। নিউক্লিয় পদার্থবিজ্ঞান বিজ্ঞানের যে শাখায় পারমাণবিক নিউক্লিয়াস ও তাদের উপাদান সম্পর্কে আলোচনা করা হয়, পারমাণবিক নিউক্লিয়াস ও তাদের উপাদান সম্পর্কে আলোচনা করা হয়। তো এটা যদি একটু তোমাদের একটু আমি বলি, তোমরা জানো নিউক্লিয়াসের ভেতরে প্রোটন আর নিউট্রন থাকে, ঠিক আছে। তো এই প্রোটন এবং নিউট্রন এগুলোর ভেতরে প্রচুর এনার্জি থাকে। এই এনার্জি গুলো কিভাবে রিলিজ হয়? এনার্জি গুলো দুইভাবে রিলিজ হতে পারে। একটা হচ্ছে দুইটা নিউক্লিয়াস যদি তুমি সংযোজন করো সেই ক্ষেত্রেও এনার্জি রিলিজ হতে পারে। আবার যদি তুমি দুইটা নিউক্লিয়াসকে কি করো, ব্রেক করো, একটা সংযোগ করা আছে, ব্রেক করো, সেই ক্ষেত্রেও কিন্তু এনার্জি রিলিজ হতে পারে। তো এই এনার্জি গুলো ব্যবহার করে কিন্তু তোমার পারমাণবিক অস্ত্র, তারপরে এই টাইপের জিনিসপাতি কিন্তু তৈরি করা হয়, ঠিক আছে। তো তারপরে আছে আমাদের ব্যবহারের ভিতরে আরেকটা জিনিস, শিল্প, কৃষি ও চিকিৎসা ক্ষেত্রে। তো এই পারমাণবিক যে নিউক্লিয়াস বিষয়টা আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের চিকিৎসা ক্ষেত্রে, শিল্প কারখানা, ধরো হচ্ছে তোমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তোমার নাম শুনবে, বাংলাদেশে যে রূপপুর আছে, এই রূপপুরে কিন্তু অলরেডি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চালু করা হচ্ছে। এবং তোমরা যদি খেয়াল করো কৃষি ক্ষেত্রে এবং চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু এগুলো ইউজ করা হয়, ঠিক আছে। এই পর্যায়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান। বিজ্ঞানের যে শাখায় কঠিন পদার্থের অভ্যন্তরীণ গঠন, বৈশিষ্ট্য ও আচরণ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান। এখানে বেশ কিছু আলোচ্য বিষয় আছে, যেমন তোমার ক্রিস্টাল গঠন, মানে একটা কঠিন পদার্থ আসলে কিভাবে গঠিত হয় সেটা হচ্ছে স্ট্রাকচারটা আছে, সেটা হচ্ছে কঠিন পদার্থের ক্রিস্টাল গঠন। তারপর আছে বিদ্যুৎ ও তাপ পরিবাহিতা। তো একটা কঠিন পদার্থ আসলে বিদ্যুৎ কতটুকু পরিবহন করে, ভালো পরিবাহী নাকি একটু মন্দ পরিবাহী, ঠিক আছে, সেটা হচ্ছে বিদ্যুৎ ও তাপ পরিবাহিতা। তারপর আছে সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টর নিয়ে দুইটা কথা না বলেই নয়। সেমিকন্ডাক্টর হচ্ছে আমাদের যে বর্তমান সভ্যতা আছে, এই সভ্যতার পেছনে সবচেয়ে বড় একটা অবদান রাখছে সেমিকন্ডাক্টর। আমরা যে হচ্ছে আমাদের ফোনের চিপ, তারপর হচ্ছে কম্পিউটারের চিপ, বা হচ্ছে ডিজিটাল এবং ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো রয়েছে, সেগুলো যেটার মাধ্যমে চিন্তা ভাবনা করে, মানে যেটার মাধ্যমে প্রসেসিং করে, সেটা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর। মূলত সেমিকন্ডাক্টর দিয়ে সেগুলো তৈরি। তো তারপরে আছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে পার্টিকেল ফিজিক্স। বিজ্ঞানের যে শাখায় পদার্থের ক্ষুদ্রতম কণা ও তাদের পারস্পরিক ক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। ক্ষুদ্রতম কণা বলতে বোঝাচ্ছে আসলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তারপরে আছে আমাদের আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, এই টাইপের কিছু জিনিসপাতি আছে। তো এগুলো তোমরা হচ্ছে গুগল করলে জানতে পারবা। তো দেখো এখানে আলোচ্য বিষয় হচ্ছে মৌলিক কণা সমূহ। মৌলিক যেটা বললাম, আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো হচ্ছে আমাদের কি মৌলিক কণার অংশ। তারপর হচ্ছে আহ কণাদের সংঘর্ষ, ঠিক আছে, কণাদের সংঘর্ষ নিয়ে হচ্ছে পার্টিকেল ফিজিক্স আলোচনা করে। কণাদের মানে একটা দুইটা কণার ভিতরে কিভাবে সংঘর্ষ হয়, সংঘর্ষের ফলে নতুন নতুন পদার্থের সৃষ্টি হয়, এগুলো নিয়ে কিন্তু আমাদের পার্টিকেল ফিজিক্সে আলোচনা করা হয়। তো যাই হোক, এরই মধ্য দিয়ে আমাদের হচ্ছে পদার্থবিজ্ঞানের যে অংশটুকু আছে সেই অংশটুকু কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের যে ক্রমবিকাশ আছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই পর্যায়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য নিয়ে। বিজ্ঞানের অন্যান্য শাখার মতোই পদার্থবিজ্ঞানের যে মেইন উদ্দেশ্যটা আছে সেটা হচ্ছে জানা। তো পদার্থবিজ্ঞানের জানাটা আসলে কতটুকু পর্যন্ত? পদার্থবিজ্ঞানের জানাটা হচ্ছে তোমার এই যে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু আছে, ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু থেকে শুরু করে এই যে বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, এই সবটুকুই হচ্ছে পদার্থবিজ্ঞানের রেঞ্জ। পঠন এবং পাঠনের সুবিধার জন্য তোমাদের বইয়ে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্যকে মূলত তিনটা ভাগে ভাগ করা হয়েছে। তো কি কি ভাগগুলো আমরা একটু দেখে নিচ্ছি। এক নাম্বার হচ্ছে তোমার প্রকৃতির রহস্য উদ্ঘাটন, দুই নাম্বার হচ্ছে তোমার প্রকৃতির নিয়মগুলো জানা, তিন নাম্বার হচ্ছে প্রকৃতির নিয়মগুলো ব্যবহার করে প্রযুক্তির বিকাশ। তো প্রকৃতির রহস্য উদ্ঘাটন, এখানে বেশ কয়েকটা টপিক আছে। তো চলো আমরা এটা বোঝার আগে একটু আলোচনা করিনি তোমাদের সাথে। তো কেমন, ধর হচ্ছে যখন প্রাচীন কালে মানুষ যখন আকাশে বজ্রপাত দেখতো, তখন মানুষ ভাবতো দেবতারা তাদের প্রতি কি হয়েছেন, বিরক্ত হয়েছেন, ঠিক আছে। তো এইটা দেখে তারা হচ্ছে দোয়া দরুদ পড়া শুরু করতো। তারপর হচ্ছে অনেক দিন গেল, অনেক সময় পার হলো। তো বিজ্ঞানীরা দেখলেন যে আসলে এটা সম্পর্কে যখন ডিপ নলেজ অর্জন করলেন, তখন তারা জানতে পারলেন
যে এটা আসলে একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, ঠিক আছে, স্ট্যাটিক একটা কি ইলেকট্রিসিটি। তারপর দেখা গেল হচ্ছে তোমার একটা বিশেষ ধরনের পাথর আছে যেটা হচ্ছে ছোট ছোট লোহার টুকরোকে আকর্ষণ করছে। তারপর সেখান থেকে বিজ্ঞানী হচ্ছে চৌম্বকত্ব আবিষ্কার করলেন। তারপর হচ্ছে যদি কোয়ার্কের কথা যদি একটু বলি, তো তোমরা জানো যে কোয়ার্কের কথা যদি একটু বলতে চাই তোমাদের সহজ করে যদি একটু বলি, একটা ইটকে যদি তোমরা ভাঙো সেক্ষেত্রে তোমরা কি পাবা, সেক্ষেত্রে ছোট ছোট ইটের টুকরাটা পাবা। এই টুকরাকে যদি আরো ভাঙো সেক্ষেত্রে আরো কি পাবা, বালির মতো জিনিস পাবা। তো সেটাকে যদি ভাঙো বালির মতো, তো এক সময় কি পাওয়া যাবে, অণু পাওয়া যাবে। তো মানুষ অনেকদিন হচ্ছে গবেষণা টবেষণা করে অণু পর্যন্ত ভাঙলো। অণু পর্যন্ত ভাঙার পর মানুষ ভাবলো, ঘোষণা দিয়ে দিল যে চার ভাঙা যায় না। তারপর ওই প্রজন্মের মানুষ চলে গেল, আরেক নতুন প্রজন্ম আসলো, তাদের মাথায় আবার তারা হচ্ছে চিন্তা ভাবনা করে থাকলো যে অণুকে ভাঙলে কি পাওয়া যাবে। তারা আবার অণুকে ভাঙার চেষ্টা করলো, চেষ্টা করতে করতে একসময় তারা অণুকেও ভেঙে ফেললো। অণুকে ভেঙে ফেলে তারা দেখলো অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু। সিমিলারলি পরমাণুকেও আবার ওই যে ওই যুগের বিজ্ঞানীরা ঘোষণা দিয়ে দিলেন যে পরমাণুকে ভাঙা যায় না। তো হচ্ছে দেখা যাচ্ছে ওই যুগের বিজ্ঞানীরা চলে গেলেন, নতুন যুগের বিজ্ঞানীরা আসলেন, এসে আবার চিন্তা করা শুরু করলেন যে পরমাণুকে কি ভাঙলে কি পাওয়া যায়। আসলে মানুষের রহস্য তো শেষ নেই। তো পরমাণুকে ভাঙলেন, পরমাণুকে ভাঙার পর তারা ইলেকট্রন, প্রোটন, নিউটন, ঠিক আছে, এই টাইপের জিনিসপাতি পাইলো। তারপর দেখা গেল ওই বিজ্ঞানীরা ডিক্লার দিল যে এগুলোকে ভাঙা যায় না, এগুলো অবিভাজ্য। তারপর আবার নতুন দল আরেক দল বিজ্ঞানী আসলো, তারা আবার ভাঙা শুরু করলো। তারা ভাঙতে ভাঙতে তারা দেখা গেল এক পর্যায়ে যে প্রোটন আছে, প্রোটনকে আবার ভাঙলো। প্রোটনকে ভাঙলে পাওয়া যায় হচ্ছে কি কোয়ার্ক পাওয়া যায়, ঠিক আছে। কোয়ার্কের মধ্যে দুইটা কোয়ার্ক আছে, আপ কোয়ার্ক আছে, ডাউন কোয়ার্ক আছে। কোয়ার্কের মধ্যে একটা হচ্ছে আপ কোয়ার্ক, একটা হচ্ছে ডাউন কোয়ার্ক। তারপর দেখলো যে কোয়ার্ককে আবার ভাঙা যায়, কোয়ার্কেও আবার ভাঙছে মানুষ, ঠিক আছে। কোয়ার্কে ভাঙলে মানুষ পাইলো কি স্ট্রিং। স্ট্রিং মানে কি, স্ট্রিং মানে কিন্তু নতুন কোনো কণা না। স্ট্রিং মানে হচ্ছে তোমার শক্তির প্যাকেট, ঠিক আছে, যেখানে শক্তিগুলো কি থাকে, জমা থাকে, ঠিক আছে। তো প্রকৃতির রহস্য উদ্ঘাটন, এটা আসলে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্যগুলোর মধ্যে একটা। তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় যেটা আছে, প্রকৃতির নিয়মগুলো জানা। তো এই যে রহস্যগুলো উদ্ঘাটন করলো বিজ্ঞানীরা, যে প্রকৃতিতে যে রহস্যগুলো পাইলেন, সেই রহস্যগুলা কিন্তু হচ্ছে আবার কেন হয় বা এটা আসলে অ্যাকচুয়ালি নিয়মটা কি, রুলসটা কি, সেটা আসলে কিন্তু জানার চেষ্টা করছে। তো সেটা কি কি আছে এখানে দেখো। প্রকৃতির নিয়মগুলো জানার মধ্যে আছে তোমার মহাকর্ষ বলের সূত্রটা আছে। এমনি হচ্ছে মহাকর্ষ বলের সূত্রটা যদি একটু বলি, মনে করো হচ্ছে একটা, এই যে ধরো এই যে মার্কারগুলোকে আমি যদি ছেড়ে দিই, ঠিক আছে, মার্কারগুলো ছেড়ে দিই, নিচে পড়ে যাবে। কেন নিচে পড়বে বলো তো? এটা হচ্ছে এই যে পৃথিবী এটাকে কি টানতেছে, পৃথিবী এটাকে কি করতেছে, টানতেছে। এটা আসলে কেন হয়, মহাকর্ষ বলের। এরপর আছে প্রকৃতির নিয়মগুলো জানা। তো প্রকৃতির নিয়মগুলো জানা বলতে বোঝাচ্ছে তোমার প্রকৃতিতে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোর আসলে অ্যাকচুয়ালি নিয়মটা কি, বা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি কতটুকু কিভাবে হয় সেটা। তুমি ধরো হচ্ছে মহাকর্ষ বলের কথা যদি একটু, মহাকর্ষ বলের সূত্রের কথা যদি একটু বলি আমরা, ধরো একটা বস্তুকে তুমি ছাইড়া দিলা নিচের দিকে, ছাইড়া দিলে সেটা নিচের দিকে পড়বে, কত স্পিডে পড়বে, কত বলে আকর্ষণ নিচের দিকে আকর্ষিত হবে, সেটা সম্পর্কে জানা। তারপর আছে তোমার পরন্ত বস্তুর গতি। তো পরন্ত বস্তুর গতির কথা যদি একটু বলতে চাই তোমাদের, তোমরা জানো যে হচ্ছে একটা বস্তুকে ছাইড়া দিলে, একটা ভারী বস্তু আর একটা পাতলা বস্তু যদি ছাইড়া দাও, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি, রিয়েল লাইফে কি দেখা যায়, রিয়েল লাইফে দেখা যাচ্ছে হচ্ছে তোমার একটা হচ্ছে অনেক, যেটা ভারী আছে সেটা দ্রুত পড়ে যাবে, আর যেটা তোমার হচ্ছে পাতলা আছে সেটা পরে পড়বে, তাই তো। এই পর্যায়ে আমরা পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ নিয়ে আলোচনা করব। তোমরা বর্তমানে বিজ্ঞানের যে অগ্রগতি দেখতে পাচ্ছ সেটা কিন্তু একদিনে হয়নি, হাজার হাজার বছর ধরে হাজার হাজার বিজ্ঞানীর নিরলস পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই পদার্থবিজ্ঞানটা আজকে এই জায়গায় এসেছে। তো পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশটা আলোচনা করতে গিয়ে আমরা এটাকে হচ্ছে টোটাল 5টা ভাগে ভাগ করেছি। তো খেয়াল করো, আদি পর্বে আমরা গ্রিক, ভারতবর্ষ, চীন এবং মুসলিম সভ্যতার অবদান নিয়ে আলোচনা করব। এখানে আমাদের টোটাল 15 জন বিজ্ঞানী আছে। আর তারপর বিজ্ঞানের উত্থান পর্বে সেখানে 9 জন, তারপর আধুনিক পদার্থবিজ্ঞান সূচন সেখানে 11 জন। এরকম ভাবে আমরা আচার্য জগদীশ চন্দ্র বসুর অবদান সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। তো একটু খেয়াল করো, আমরা একটু প্রথম যে পর্যায়টা আছে আদি পর্ব, সেটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। এই পর্যায়ে আমরা পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ থেকে আদি পর্ব নিয়ে আলোচনা করব। আদি পর্বে হচ্ছে তোমাদের প্রাচীন গ্রিক, ভারতবর্ষ, চীন এবং মুসলিমদের অবদান নিয়ে আলোচনা করা হয়েছে। তো প্রাচীন গ্রিকের কথা যদি একটু বলি, তোমাদের প্রাচীন গ্রিকের কথা যদি একটু বলি, প্রাচীন গ্রিককে বলা হয় তোমার বিজ্ঞানীদের আতুর ঘর। এখানে তুমি অনেক টপ লেভেলের সেলিব্রিটি টাইপের বিজ্ঞানী খুঁজে পাবা, ঠিক আছে। তো ওনাদের মধ্যে একজন হচ্ছে আমাদের বিজ্ঞানী থ্যালিস সাহেব, ঠিক আছে, বিজ্ঞানী থ্যালিস সাহেব। তো বিজ্ঞানী থ্যালিস আসলে কেন বিখ্যাত ছিলেন? থ্যালিস আসলে সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত ছিলেন। এবং লোডস্টোন নামে একটা পাথর ছিল যেটা হচ্ছে চৌম্বকের মতো, বা চৌম্বকই বলতে পারো, আর সেটা সম্পর্কে জানতেন তিনি। তো থ্যালিসের কথা যদি একটু বলি, তোমার থ্যালিস এর সময় তোমার যখন সূর্যগ্রহণ হতো তখন হচ্ছে তোমার দেখা যাচ্ছে মানুষ ভাবতো যে দেবতারা তাদের প্রতি তুষ্ট নয়, বিরক্ত হয়েছে কোনোভাবে বা রাগ করেছে, ঠিক আছে। তো
তো মানুষ মনে করো দোয়া দরুদ পড়া শুরু করতো, এই সেই পড়া শুরু করতো। তো এরকম একবার তোমার হচ্ছে ওইখানে দুইটা স্টেটের মধ্যে যুদ্ধ চলছিল সেই সময়। তো তার আগেই আমাদের হচ্ছে থেরেস সাহেব বলে রাখছিল যে এটা হচ্ছে দেবতাদের হচ্ছে কোনো কিছু না, এটা হচ্ছে নর্মালি হচ্ছে একটা প্রাকৃতিক ঘটনা। তো তার ভবিষ্যৎবাণী অনুসারে তো সেই দিন হচ্ছে সূর্যগ্রহণ হয়। তার এই ক্ষমতা দেখে ভাবছিল সবাই ম্যাজিক বা ওনাকে দেবতা দেবতা ভাবছিল, ভাইবা হচ্ছে ওনার আদেশে কি ওই যুদ্ধটা কি হয়েছিল, পুরো যুদ্ধটাই বন্ধ হয়ে গেছিল। ঠিক আছে, তো মনে রাখবা তোমার থেলিস কেন বিখ্যাত। থেলিস হচ্ছে তোমার হচ্ছে সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত, এবং তোমার হচ্ছে লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে জানতো। এই পর্যায়ে আমরা আলোচনা করব বিজ্ঞানী পিথাগোরাস সম্পর্কে। বিজ্ঞানী পিথাগোরাস মূলত দুইটা কাজের জন্য বিখ্যাত, একটা হচ্ছে কম্পমান সুশলাকা এবং আরেকটা হচ্ছে তোমার বিভিন্ন জ্যামিতিক উপপাদ্য। বিভিন্ন জ্যামিতিক উপপাদ্য যেমন তোমার সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। আর যেটা বলছিলাম বিভিন্ন সুশলাকা, তো এটা নিয়ে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। তো একদিন আমাদের যে বিজ্ঞানী পিথাগোরাস আছেন তিনি হচ্ছে এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তো পাশে একটা কামারের দোকান ছিল। কামারের দোকানে বিভিন্ন হাতুড়ি থেকে বিভিন্ন রকমের সাউন্ড হচ্ছিল, তো সেটার উপর তিনি অ্যানালাইসিস করে ভাবতে ভাবতে কিন্তু কম্পমান সুশলাকা নিয়ে কাজ করছেন। এটা কিন্তু মিউজিক ইন্ডাস্ট্রিতে অনেক বড় একটা রেভুলেশন। ঠিক আছে, পিথাগোরাসের পর যিনি আছেন ইনি হচ্ছেন আমাদের বিজ্ঞানী ডেমোক্রিটাস সাহেব। তো ডেমোক্রিটাস কেন বিখ্যাত, তিনি হচ্ছে আমাদের যে অ্যাটম আছেন সেই অ্যাটমের নামকরণ করেন, অ্যাটম শব্দটার নামকরণ করেন। অ্যাটম শব্দটার অর্থ হচ্ছে অবিভাজ্য। তুমি ধরো হচ্ছে এটা নিয়েও একটা গল্প প্রচলিত আছে। তিনি একদিন হচ্ছে হাতে একটা অ্যাপেল এবং হচ্ছে তোমার হচ্ছে একটা রুটি এরকম কিছু একটা নিয়ে ভাবতেছিলেন। তো এটাকে ভাঙলে উনি ভাবতেছিলেন যে এটা কাটলে 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 একসময় এমন একটা পর্যায়ে পাওয়া যাবে যেটাকে কাটা যায় না বা ভাঙা যায় না। ঠিক আছে, তো সেরকম একটা বা পর্যায়ের নাম তিনি দেন আসলে অ্যাটম। ঠিক আছে, তাই সেখান থেকে এই অ্যাটম শব্দটা কিন্তু অনেক বিখ্যাত। ঠিক আছে, এরপর যার নাম বলা যায় তিনি হচ্ছেন আমাদের মহান বিজ্ঞানী অ্যারিস্টটল। তো অ্যারিস্টটলের মতে সবকিছু ছিল আগুন, মাটি এবং পানি দিয়ে তৈরি। ঠিক আছে, তো তিনি যখন ছিলেন তিনি সেই আমলে সবচেয়ে শিক্ষিত ব্যক্তি ছিলেন। তার এই কথাটাই যে আগুন, পানি এবং মাটি দিয়ে সবকিছু তৈরি, এটা কিন্তু মানুষ 2000 বছর পর্যন্ত কিন্তু বিশ্বাস করে গেছে। পরে অবশ্য বিভিন্ন আরো উন্নত গবেষণায় আমরা প্রমাণিত হয়েছে যে আরো অনেক এলিমেন্ট আছে। ঠিক আছে, এরপরে আছেন যিনি তিনি হচ্ছেন আমাদের আরিস্তারাকাস। তো তিনি হচ্ছে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন। তো সর্বপ্রথম তিনি দেখাইছিলেন যে তোমার হচ্ছে সূর্যকে কেন্দ্র করে আমাদের যে গ্রহগুলো আছে সেগুলো ঘুরে। তারপর আরিস্তারাকাসের পরে যিনি আছেন ইনি হচ্ছেন আমাদের যে মহান বিজ্ঞানী আর্কিমিডিস। আর্কিমিডিস কিন্তু অনেক বিখ্যাত একজন বিজ্ঞানী। ঠিক আছে, তো আর্কিমিডিস কেন বিখ্যাত, মূলত প্লবতা সূত্রের জন্য বিখ্যাত। তার একটা মজার একটা গল্প আছে, তোমরা হয়তো শুনেছো, তো তার একটু বলে দিই। তো আর্কিমিডিসের আমলে যে রাজা ছিল উনি কিন্তু তার যে শেখরা ছিল শেখরাকে দিয়ে একটা মুকুট বানাইলেন, স্বর্ণের মুকুট। তো স্বর্ণের মুকুটটা মনে হলো যে ভেজাল আছে কিনা স্বর্ণেতে। তো সেই আমলের বিখ্যাত ব্যক্তি ছিলেন আমাদের আর্কিমিডিস। তো আর্কিমিডিসকে ডেকে পাঠাইলেন যে এটাকে হচ্ছে না ভেঙে ভেজাল প্রমাণ, এটা কি ভেজাল নাকি হচ্ছে নির্ভেজাল এটা প্রমাণ করতে হবে। তো এটা নিয়ে হচ্ছে আর্কিমিডিস অনেক ভাবনায় পড়ে গেলেন। তো হচ্ছে বাথটবে বসে তিনি গোসল করতেছিলেন, তো সেখান থেকে প্লবতা সূত্রটা তিনি আবিষ্কার করছেন। তো এই প্লবতা সূত্র থেকেই এটা কিন্তু তিনি নির্ণয় করে দেখাইছিলেন যে মুকুটটা আসলে ভেজাল না নির্ভেজাল। ঠিক আছে, তো একটু খেয়াল রাখো তোমরা। এই প্লবতা সম্পর্কে আমরা কিন্তু চ্যাপ্টার 5 আরো বিস্তারিত আলোচনা করব। প্রাচীন গ্রিসের সর্বশেষ বিজ্ঞানীদের মধ্যে তোমাদের পাঠ্য বই যেটা উল্লেখ আছে ইনি হচ্ছেন আমাদের ইরাটোস্থেনিস। পৃথিবীর ব্যাসার্ধ সর্বপ্রথম মোটামুটি নির্ভুলভাবে মাপতে সক্ষম হয়েছিলেন। তো সেই সময় তোমার এত উন্নত যন্ত্রপাতি কিন্তু ছিল না। তো তিনি করেছিলেন কি, প্রাচীন মিশরের দুইটা শহরে আলাদা আলাদাভাবে লাঠি পুঁতেছিলেন। সেই লাঠিগুলোতে ছায়া ছিল, ছায়ার দৈর্ঘ্য বিভিন্ন জ্যামিতিক যোগ বিয়োগের মাধ্যমে পৃথিবীর দৈর্ঘ্যটা মোটামুটি নির্ণয় করতে সক্ষম হয়েছিলেন। ঠিক আছে, তো এর মধ্যে কিন্তু আমাদের প্রাচীন যে গ্রিস ছিল গ্রিসের বিজ্ঞানীদের তালিকা শেষ হলো। এই পর্যায়ে আমরা আলোচনা করব ভারতবর্ষের বিজ্ঞানীদের নিয়ে। ভারতবর্ষের যে তিনজন বিজ্ঞানীদের কথা না বললেই নয়, একজন হচ্ছে না আমাদের মহান বিজ্ঞানী আর্যভট্ট। তো আর্যভট্ট কিন্তু শূন্য আবিষ্কার করেছেন। ঠিক আছে, শূন্যটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বর্তমানে যে আধুনিক জ্ঞান বিজ্ঞান বা যাই বলো, মোবাইল ডিভাইস টিভাইস যাই বলো, সবগুলোতে কিন্তু শূন্যের ব্যবহার আছে। আসলে ইন্টারেস্টিং একটা গল্প আছে। তো গল্পটা কেমন, তার আমলের মানুষ মনে করতো যে সবকিছু এই যে যখন সূর্যগ্রহণ হয় রাহু আর কেতু নামে দুইটা রাক্ষস, হ্যাঁ দুইটা রাক্ষস, তো তোমার এই সূর্যকে খাইয়ে ফেলতো, তার জন্য সূর্যগ্রহণ হয়। কিন্তু আসলে না, কিন্তু আর্যভট্ট কিন্তু তিনি কিন্তু এটা ব্যাখ্যা টেখ্যা দিয়ে বুঝাই দিছিল যে এটা না, এটা পৃথিবীর ছায়ার ফলে কিন্তু সূর্যগ্রহণ হয়। ঠিক আছে, তো তারপরে আরেকজনের কথা যদি না বললেই নয়, তিনি হচ্ছেন আমাদের মহান বিজ্ঞানী ভাস্কর। তো ভাস্কর কেন বিখ্যাত, ভাস্কর কিন্তু বিভিন্ন আমাদের যে ত্রিকোণমিতিক ফাংশন যেমন সাইন ফাংশন, ধরো সাইন ফাংশন নিয়ে অনেক কাজ করছে। তো বিখ্যাত কেন ছিলেন তিনি, তিনি বিখ্যাত ছিলেন মনে করো তোমার বিভিন্ন যে ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো আছে তিনি কবিতার মাধ্যমে সেগুলো ব্যাখ্যা করতে চাইতেন, বা বিভিন্ন ইন্টারেস্টিং ওয়েতে ব্যাখ্যা করতে চাইতেন বা সহজ করতে চাইতেন। তারপরে যিনি আছেন ইনি হচ্ছেন আমাদের ব্রহ্মগুপ্ত। ব্রহ্মগুপ্ত কেন বিখ্যাত ছিলেন, ব্রহ্মগুপ্তের কথা যদি একটু বলি, তোমরা জানো যে হচ্ছে নিউটন মহাকর্ষ সূত্রটা সম্পর্কে আইডিয়া দিয়ে গেছে। তো তারও অনেক হাজার হাজার বছর আগে, তারও হাজার হাজার বছর আমাদের আগে আমাদের যে হচ্ছে ব্রহ্মগুপ্ত আছেন তিনি কিন্তু বইলে গেছেন যে পৃথিবী কি করে
কোনো কিছুকে টানে, ঠিক আছে? তুমি হয়তো যদি নামকরণ করেন নাই, বাট আসলে সেটা তো আমরা জানি আজকে আসা যে সেটাই কিন্তু আমাদের কি একটা মহাকর্ষই কিন্তু, ঠিক আছে? পৃথিবীর অভিকর্ষ যদিও, বাট অভিকর্ষ কিন্তু এক প্রকার মহাকর্ষ, ঠিক আছে? তো এইগুলো আমাদের ভারতবর্ষের বিজ্ঞানীদের নাম। এই পর্যায়ে আমরা আলোচনা করব মুসলিম বিজ্ঞানীদের ইতিহাস নিয়ে। মুসলিম বিজ্ঞানীদের ইতিহাসও কিন্তু কোনো অংশে কম সমৃদ্ধ নয়। তো তোমার দেখা যাচ্ছে মুসলিম বিজ্ঞানীদের ইতিহাস নিয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম যার নামটা আসে তিনি হচ্ছে আমাদের আল মাসুদি। আল মাসুদি কিন্তু একজন ইন্টারেস্টিং লোক ছিলেন। তিনি সেই সময় তোমার হচ্ছে স্পেন থেকে নিয়ে চীন পর্যন্ত ঘোরাঘুরি করতে, পায়ে হেঁটেও ঘোরাঘুরি করতে, আবার জাহাজেও ঘোরাঘুরি করতে, ঘোরাঘুরি করতে করতে তোমার তিনি করছেন কি, সেইখানে যে নদী, মানুষ, অদ্ভুত অদ্ভুত প্রাণী বা জীব যেটাই বলো না কেন, তো সেগুলোর তথ্য সংগ্রহ করে তিনি একটা এনসাইক্লোপিডিয়াতে, একটা 30 খণ্ডের একটা এনসাইক্লোপিডিয়াতে লিপিবদ্ধ করছে, ঠিক আছে? তো তার ওই যে এনসাইক্লোপিডিয়া যেটা আছে বর্তমানে উইকিপিডিয়ার সাথে তুলনা করা হয়। তুমি একটু মনে রাখো, এটা কিন্তু তোমাদের এক্সামে অনেক আসে যে তার বই, তার যে এনসাইক্লোপিডিয়া কয় খণ্ডে ছিল, 30 খণ্ডে, ঠিক আছে? তো আল মাসুদির পর যার নাম আসলে উল্লেখ করতে হয় তিনি হচ্ছে আল খোয়ারিজম। তিনিও একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন, মুসলিম বিজ্ঞানী। তো আল খোয়ারিজমি কেন বিখ্যাত? সেই সময়ে তিনি মানুষ যেন সম্পত্তির হিসাব ঠিকভাবে করতে পারে, বা সম্পত্তির হিসাব এবং জমি জমার মাপযোগ যেন ঠিকঠাক ভাবে করতে পারে, তার জন্য একটা বই লিখছিল, আল জাবর বই, ঠিক আছে? ওই আল জাবর বই থেকেই আল জাবরা শব্দটা পরবর্তীতে আসছে। তাকে কিন্তু বীজগণিতের জনক বলা হয়, তোমরা জানো, মানে বীজগণিত মানে আলজেব্রা, ঠিক আছে? তো তারপরে যিনি বা যার নাম উল্লেখ করতে হয়, তিনি হচ্ছে আমাদের উমর খৈয়ামের কথা বলতে পারি। উমর খৈয়াম ছিলেন আসলে একজন কবি ছিলেন, ঠিক আছে? তার পাশাপাশি তার কিন্তু আরো বেশ কিছু অবদান আছে। ধরো আমরা বর্তমানে যে ক্যালেন্ডারটা ইউজ করি, এই ক্যালেন্ডারের চেয়ে আরো অনেক নিখুঁত একটা ক্যালেন্ডার কিন্তু আমাদের উমর খৈয়াম সাহেব তৈরি করছিলেন, যদিও কবি ছিলেন তিনি। তারপর আরেকজনের কথা যদি বলি, তিনি হচ্ছে ইবনে আল হাইয়ামের কথা বলা যায়, ঠিক আছে? ইবনে আল হাইয়াম আলোক বিজ্ঞানের স্থপতি বলা হয় যাকে, ইবনে আল হাইয়ামকে। ইবনে আল হাইয়াম কেন বিখ্যাত ছিলেন? ইবনে আল হাইয়াম একটা আইডিয়া দিছিল, তোমরা এখন জিনিসটা হয়তো তোমাদেরকে সিলি মনে হতে পারে, বাট সেই সময় সিলি ছিল না। ধরো আমরা কিভাবে দেখতে পাই? আমরা দেখতে পাই হচ্ছে একটা বস্তু থেকে আলো আমাদের চোখে আসে, তারপর সেটা আমরা আমাদের মস্তিষ্ক ফিল করে দেখতে পাই। বাট সেই সময় কিন্তু সেরকম ছিল না, সেই সময় মানুষের ধারণা ছিল তো আমাদের চোখ থেকে আলো যায়, তারপর আমরা দেখতে পাই, ঠিক আছে? বাট এইটার কিন্তু ধারণাটা কিন্তু তিনি ব্রেক করছিলেন, বা সঠিকভাবে একটা ধারণা দিয়েছিলেন যে আমরা কি করতে পারি, মানে একটা বস্তু থেকে আলো আমাদের চোখে আসে, তারপর কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে? তো এই ছিল আমাদের মুসলিম সভ্যতার কথা। তারপর চীনা একজন বিজ্ঞানী আছে, চীনা বিজ্ঞানীর কথা যদি বলি, আমাদের হচ্ছে সেনকু। তিনি কিন্তু এই কম্পাস নিয়ে কাজ করছে, ঠিক আছে? মানে হচ্ছে উত্তর, তুমি জানো যে একটা চুম্বকের ঝোলার একটা কি হয়, উত্তর দক্ষিণমুখী হয়ে থাকে। তো তিনি সেইটা সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া দিছিল। তো তার এই কম্পাস ইউজ করে কিন্তু সমুদ্রের নাবিকরা অনেক দূর পর্যন্ত, বা সমুদ্রের নাবিকরা ঘোরাঘুরি করতে পারতো। আর সমুদ্রে কিন্তু তোমার দিক কিন্তু হারায় যায়। সমুদ্র কিন্তু বিশাল একটা জায়গা, তোমরা যখন ভিতরে যাবা তখন আর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছু বোঝার উপায় নেই, তখন কম্পাসটাই কিন্তু তোমার সেটা বোঝার একমাত্র ওয়ে, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আমাদের পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ, তারপর বিজ্ঞানের উত্থান পর্ব, তারপরে আছে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এটা আমরা আধুনিক পদার্থ পরবর্তী ভিডিওতে আলোচনা করব।